প্রিয় দর্শক, 30শে ডিসেম্বরের আজকের সকালে সবাইকে স্বাগত জানাই। আজকে তো শীত অনেকখানি কমে গেছে, মানে আমাদের জলবায়ু, আমাদের আবহাওয়া সব কিছু মিলে খুবই অন্যরকম একটা পরিবেশ। মানে সেরকম শীত পড়ছে না, ঢাকায় অনেকখানি শীত কম। এরকম একটি সকালে আপনাকে সবাইকে স্বাগত জানাই। আজ 15ই পৌষ 1431। পৌষের সকাল এমন হবার কথা নয়, নগরীতে হোক, ঢাকার বাইরে হোক, যখনই হোক। তবে আবার শীত পড়তে পারে জানুয়ারিতে, সেরকম কথা রয়েছে। যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা বলছি যে তথ্যের সঙ্গে আমরা আপনাদের যুক্ত করে দিই সকালবেলাতেই। আমাদের সকালগুলি হয়ে ওঠে তথ্যময়, আমাদের সকালগুলি হয়ে ওঠে জাতীয়, আন্তর্জাতিক, সাংস্কৃতিক, ক্রীড়া সকল বিষয়ে আমাদের তথ্যের ভেতরে প্রবেশ। তথ্যে প্রবেশ করব, সঙ্গে আছি ডক্টর মঞ্জুরুল হক। দর্শক, দেশ রূপান্তর দিয়ে আমাদের শুরু আজকে সোমবার। অনেকের কিন্তু বাংলা সনটা, বাংলা দিনটা, তারিখটা মনে থাকে না। মনে করিয়ে দিয়ে আবার 15ই পৌষের সকালে আপনাদের সঙ্গে আমরা দেশ রূপান্তর দায়িত্বশীলদের দৈনিক। চলুন একটুখানি ঘুরে আসি দেশ রূপান্তর থেকে কি ঘোষণা আসছে কাল। এর উপরে একটি ছবি রয়েছে। ছবিটি হলো টিএসসি এলাকার মেট্রো রেলের পিলারে ঘৃণাস্তম্ভ মুছে ফেলা হয় গ্রাফিতি, পুনরায় আঁকা হয় ঘৃণাস্তম্ভ। বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভের গ্রাফিতি মোছায় উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এই খবরটি দিয়ে আমরা শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন মেট্রো স্টেশনের পিলারে থাকা দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি 5ই আগস্টের পর ঘৃণার প্রতীক হয়ে ওঠে। গত 28শে সেপ্টেম্বর ফ্যাসিবাদ বিরোধী ঘৃণাস্তম্ভ সংরক্ষক ফলক স্থাপন করেছে বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা। এই স্তম্ভটি মুছে ফেলার জন্য আবার একটি উত্তেজনা তৈরি হয়েছে। কি আসছে ঘোষণায় আগামীকাল, এটি আমরা দেখতে পাচ্ছি। প্রথম বড় হেডলাইন লালকালিতে দেশ রূপান্তরের বুলেট হেডে যে কথাগুলো এসেছে একটু জানিয়ে দিই। বিপ্লবের ঘোষণাপত্রে অপ্রাসঙ্গিক হবে 72-এর সংবিধান। 72-এর সংবিধান নিয়ে কথা। অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি, গণঅভ্যুত্থানের সরকার হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। জন আকাঙ্ক্ষায় দেওয়া হবে নতুন বাংলাদেশের রূপরেখা, কার্যকর 5ই আগস্ট থেকে। প্রেস সচিব বলেছেন, ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ডান পাশে একটা ঘুষের একটি হেডলাইন, রেট বাঁধা ঘুষে জনস্বার্থের বদলি। নিচে ড্রপ হেডে বলা হলো, প্রাথমিকের শিক্ষক চাহিদা অনুযায়ী ঘুষ দিলেই নীতিমালা ভেঙে জনস্বার্থের আদেশে গোপন বদলি। উপজেলার মধ্যে 20, জেলার মধ্যে 50,000, বিভাগ বদলে লাখ টাকা। খুবই আশঙ্কাজনক সংবাদ। একজন শিক্ষক কত বছরে, কত মাসে তার বেতনের এই টাকাটি অর্জন করেন, আর সবচেয়ে বড় কথা, টাকাটি খুব নৈতিক। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত, বললেন রিজভী। ভোটারের বয়স 18, এমপির বয়স 25 যৌক্তিক। আমরা এই লোয়ার ফোল্ডে যদি একটু যাই, থার্ড টার্মিনালে আত্মসাৎ 4,000 কোটি, শাহজালাল বিমানবন্দর। সচিবালয়ে প্রবেশের বাধা, সাংবাদিকতার জন্য হুমকি, সম্পাদক পরিষদের প্রতিবাদ। নিরাপত্তার চাদরে সচিবালয়। একটা দুঃসংবাদ ছিল যে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 179। আমরা এটির ভিডিও ফুটেজটি দেখেছি।
এর ভিডিও ফুটেজে সত্যি এটি একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আমরা আশা করব যারা বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার, তারা যেন মানে তাদের পরিবার তারা যেন শোক সইবার শক্তি অর্জন করে। দেশ রূপান্তরের ফলে সময়ের আলো আমাদের হাতে। ঘোষণাপত্র আইনি বৈধতা পাবে কি? হেডলাইন লালকালিতে একেবারে বামে সময়ের আলোতে। এর সহযোগী যে সংবাদগুলো সেগুলো রয়েছে ৭২-এর সংবিধানের কবর রচনার অঙ্গীকার বৈষম্য বিরোধী আন্দোলনের, বিপ্লবের ৫ মাস পরে কেন ঘোষণাপত্র তা নিয়ে প্রশ্ন, ভালোভাবে নিচ্ছে না বিএনপি, সংবিধান বাতিলের বিরোধিতা, ঘোষণার বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়। ডান পাশেই সংবাদ সম্মেলনে প্রেস সচিব বললেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা আজ। বিমান দুর্ঘটনার ছবিটি ডান পাশে সময়ের আলোর। আমরা সেই মর্মান্তিক ছবিটি দেখছি আন্তর্জাতিক খবরের। পাখির আঘাতে নিভে গেল ১৭৭ প্রাণ। আমরা একটু আগে দেখেছি, এটির সংখ্যাটি নিয়ে একটু দ্বিমত আছে। ডানার আকাশে বিশ্বায়নের বিমান। একটু লোয়ার ফোল্ডে হাসিনার ব্যঙ্গচিত্র মুছে দিল ঢাবি, প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অনিচ্ছাকৃত ভুল বলেছেন প্রক্টর। অফিস আগের মতোই ব্যঙ্গচিত্রটি আঁকবে ছাত্রদল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার সুপারিশ। নিচে লোয়ার ফোল্ডে দেখছি সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বাড়ল ৭ থেকে ৮ টাকা, চালে ভয়ঙ্কর সিন্ডিকেট। প্রিয় দর্শক, আমরা কিছুতেই দ্রব্যমূল্যের যে ঘোড়া তার লাগাম টানতে পারছি না। আশা করি এটি সহনীয় পর্যায়ে আসবে। ৪,৫০০ কোটি টাকার লোপাট। শাহজালাল থার্ড টার্মিনাল নির্মাণে প্রকল্প পরিচালক মাকসুদুলের অনিয়ম অনুসন্ধানে দুদক। প্রিয় দর্শক, আমাদের হাতে জনকণ্ঠ, এবং আমরা একটু জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে আজকে একজন মূল্যবান তথ্য নিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা আশা করছি যে আমরা তার সঙ্গে যুক্ত হব। পরিবেশ বিষয়ে সাংঘাতিক কোনো কথাবার্তা আছে আসলে আমাদের। শ্বাস নিতে পারছি না। প্রতিদিন বায়ুমণ্ডল দূষিত হচ্ছে, প্রতিদিন নগর এবং গ্রাম দূষিত হচ্ছে। জনকণ্ঠ হাতে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। আমরা পরিচালক মহোদয়কে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আপনাকে, আপনারা নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছেন। জিয়াউল হক শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি জি জি। এই সকালে একটু অন্যরকম কথা বলি, সেটি হলো যে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বের ভেতর অনেক কিছু সমগ্র পরিবেশ পড়ে। তার মধ্যে আমরা দেখেছি যে ঢাকার পার্শ্ববর্তী সাভার, ধামরাই এবং পার্শ্ববর্তী সকল জেলা উপজেলাতে যা হচ্ছে সেটা হলো যে অবৈধ ইটের ভাটার এক রমরমা ব্যবসা। বিশেষ করে আপনি সাভার পার হয়ে গেলেই দেখবেন গায়ে গায়ে লাগানো ইটের ভাটা। সমগ্র কৃষি জমি লোপাট হয়ে যাচ্ছে, খানাখন্দে ভরে যাচ্ছে ইটের ভাটার দখলে। ধানের জমি একেবারে ধ্বংস, কোনো আম জাম কাঁঠাল ফসল, অন্য কোনো ফল হচ্ছে না। এটি হচ্ছে গ্রামের চিত্র। আমরা একটু জানতে চাই অবৈধ ইটের ভাটাটা কবে বন্ধ হবে, আর হলো ব্রিক্স যেটি বিজ্ঞানসম্মত সেটি চালুর জন্যে আপনারা কি করছেন? ধন্যবাদ আমাকে আজকে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য।
আপনি সঠিকভাবে বলেছেন যে আমাদের বায়ু দূষণের একটি বড় কারণ এখন ইটের ভাটা দূষণ, এবং ইট ভাটা সৃষ্ট বায়ু দূষণ আমাদের অন্যতম প্রধান বায়ু দূষণ। এবং সেই ক্ষেত্রে সরকার, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে অবহিত আছে। এবং আপনি যেটা বললেন যে অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে, সেটাও আমরা জানি। এবং সেক্ষেত্রে অবৈধ ইটভাটার তালিকা তৈরি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের যে এনফোর্সমেন্ট কার্যক্রম সেগুলো চলমান আছে। আমরা প্রতি বছরই অন্তত 500 থেকে 600 ইটের ভাটা, অবৈধ ইটের ভাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়। তবে একটা বিষয়, গত কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি যে এই অবৈধ ইটভাটাগুলো যখন বন্ধ করা হয়, এবং এমনকি যে 120 ফিট চিমনি গুলো যখন ফেলে দেওয়া হয়, তারপরেও দেখা গেছে যে কোনো কোনো ইটের ভাটা তারা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যেই এগুলো আবার চালু করে, ওই চিমনিটা আবার তৈরি করে এবং ইট 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 পোড়ানো কার্যক্রম শুরু করে। তো সেই ক্ষেত্রে আমরা যৌথভাবে চেষ্টা করছি, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই মিলেই যেন অবৈধ ইটভাটাগুলো একবার বন্ধ করে দেওয়া হলে যেন যেন কোনোভাবেই চালু করতে না পারে। সেক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা লাগবে। আর আরেকটা বিষয় যেটা একটু আগে আপনি বলেছেন যে আমাদের পরিবেশ সম্মত ব্লক, আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে পুরানো ইটে মাটি পুড়িয়ে যে ইট তৈরি করার পদ্ধতি, সেখান থেকেই চলে আসতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে ইটভাটা একদিকে আমাদের বায়ু দূষণের একটা প্রধান কারণ, আরেকদিকে ইটভাটা প্রচুর আমাদের কৃষি জমির মাটি নষ্ট করছে। এবং এক হিসাবে দেখা গেছে যে 1 বছরে ইট তৈরি করতে গিয়ে প্রায় 13.5 কোটি টন আমাদের উর্বর কৃষি জমির মাটি নষ্ট হচ্ছে। এই জন্য সরকার 2019-এই আমাদের একটি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাদের সরকারি সকল নির্মাণ কার্যক্রম, শুধু রাস্তা এবং মহাসড়ক ছাড়া, এই বড় বড় মহাসড়ক ছাড়া বাকি সকল কাজ, সরকারি নির্মাণ কাজ ইটের পরিবর্তে ব্লকে হবে। আমাদের যে বিভিন্ন ধরনের ব্লক আছে, আপনি হলো ব্লকের কথা বলেছেন, এই ধরনের বিভিন্ন ধরনের ব্লক আছে যেখানে মাটি পোড়াতে হবে না, সেটা মাটি ছাড়া এবং না পুড়িয়ে আমাদের ব্লকগুলো তৈরি করা হয়। সেটা লক্ষ্যমাত্রা ছিল যে 2025-এর মধ্যে আমরা সড়ক ছাড়া, মহাসড়ক ছাড়া বাকি সকল কাজে 100% আমরা ব্লকে যাব। জি। সেইটা আমরা পারিনি, ওই পুরোপুরি আমরা ওটা অর্জন করতে পারিনি, তবে চেষ্টা অব্যাহত আছে। এবং আমরা চেষ্টা করছি যে ব্লক তৈরি করার জন্য যে যন্ত্রপাতি লাগে এবং যে ম্যাটেরিয়াল লাগে সেগুলোর জন্য আমদানি শুল্ক কমিয়ে দেওয়া যায়। গতকালই আমাদের এনবিআর একটা মিটিং হয়েছে, সেখানে আশা করা যাচ্ছে যে ব্লক উৎপাদনে উৎসাহিত করার জন্য এগুলোর উপরে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে। মিস্টার তো জিয়াউল হক, আমরা জানতে চাচ্ছি যে ইটের ভাটা বায়ু, মাটি এবং ফসল তিনটির সমান ক্ষতি করছে, আর সেই সঙ্গে যারা আমরা এই দেশে বসবাস করছি তাদের ফুসফুসের 12টা বাজিয়ে দিচ্ছে। তো সুতরাং এই আমরা বারবারই বলছিলাম একটু সাভার ধামরাইয়ের দিকে যদি আপনি যান তাহলে দেখবেন গায়ে গায়ে ইটের ভাটা লাগানো। আসলে নিয়মটি কি? কত কিলোমিটার পর পর একটি বৈধ ইটের ভাটা তৈরি হতে পারে? আমাদের আগে যেটা ছিল 2013-র আগে ওরকম কঠিন কিছু ছিল না। 2013 যে আমাদের ইট প্রস্তুত আইন, 2013 পরবর্তীতে 2019-এ সংশোধন হয়েছে, এই আইনে কিন্তু আমাদের ইট ভাটা তৈরি করার জন্য নির্দিষ্ট করা হয়েছে যে কোন কোন জায়গায় ইট ভাটা তৈরি করা যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা 2019-এ আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, 2022-এ বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় বলা হয়েছে যে নতুন ইট ভাটার ক্ষেত্রে আগের জি। ইট ভাটা থেকে 1 কিলোমিটার দূরে হতে হবে। তো নতুন ইট ভাটার ক্ষেত্রে কিন্তু এখন আর পাশাপাশি হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা মহোদয়, উনি আসার পরপরই ঘোষণা দিয়েছেন যে নতুন কোনো ইটভাটা হবে না। আরেকটা বিষয় আপনি যেটা বললেন, এটা আমরা চিন্তা ভাবনা করছি এবং এটা খুব শীঘ্রই আশা করছি ঘোষণা দেওয়া যাবে। আমাদের পরিবেশ উপদেষ্টা এটা নীতিগতভাবে সম্মত হয়েছেন যে আমরা কিছু জায়গা, ঢাকার উত্তরে কিছু জায়গাকে আমরা ব্রিক ফ্রি জোন ঘোষণা করতে যাচ্ছি। সেখানে সাভার ধামরাইও পড়ার সুযোগ আছে। না, আমরা আমার জানা চেষ্টা মতে জি, ধামরাইতে অন্তত 5 থেকে 10 বছর আগে আমরা দেখেছি 200 ইটের ভাটা একটি উপজেলায়। এটি কি করে সম্ভব যে একটি উপজেলায় এতগুলো ইটের ভাটা এবং সেখানকার মানুষ শ্বাস নিচ্ছে?
আপনি যেটা বলেছেন যে আমাদের যে নিষিদ্ধ এলাকা আছে, যেমন আমাদের বাসাবাড়ি, যদি বাসাবাড়ি থাকে, কোনো জনবসতি থাকে, তার 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা হতে পারবে না। স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক থাকলে 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা হতে পারবে হতে না। পারবে না, জি। পারবে না। তো এগুলো যদি স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক থাকে, যদি বাসাবাড়ি থাকে, বাগান থাকে, জলাভূমি থাকে, তাহলে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা থাকার কথা না। আপনি বলছেন যে আছে, আমিও জানি আছে। জি। তো সেই ক্ষেত্রে এখন আমরা চিন্তা করছি, এবং সরকার, পরিবেশ মন্ত্রণালয় চিন্তা করছে যে আমাদের বায়ু দূষণের যেহেতু এই শুষ্ক মৌসুমে আমাদের দূষণটা হয় উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ উত্তরে বাতাসটা দক্ষিণে আসে, অর্থাৎ উত্তরে যে ইটভাটাগুলো, সব দূষণটা ঢাকা শহরে আসছে এবং ঢাকা দূষণটা অনেক বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিয়েছে। মিস্টার বাড়িয়ে জিয়াউল দিয়েছে। হক, আমরা বিশ্বাস করি যে আপনার কথাটি সত্যিকারের জন্যে ফল লাভ করবে। আর আমরা বিশ্বাস করি যে ইট ভাটার এই দানবীয় যন্ত্রগুলো আমাদের সামনে থেকে দূর হবে। মানে উন্নয়নের জন্য তো আমরা মানুষকে মেরে ফেলে দিতে পারি না। আর যাদের প্রশ্রয়ে ইট ভাটাগুলো তৈরি হচ্ছে আমাদের চোখের সামনে, আমরা বিশ্বাস করি সেই প্রশ্রয়গুলো আপনারা ধ্বংস করবেন। সম্মানিত পরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এশিয়ান সংবাদ বিশ্লেষণে যুক্ত হবার জন্যে। দর্শক, আমরা শুনছিলাম আপনার বাড়ির পাশে কিন্তু ইটভাটা রয়েছে। ইটভাটার যে ধ্বংসাত্মক থাবা, সেটি আমরা সবাই জানি। আজকে রুখে দাঁড়ানোর খুব জরুরি, না হলে পৃথিবী নামের, বাংলাদেশ নামের এই সুন্দর গ্রহটি, এই সুন্দর দেশটি ক্ষত বিক্ষত হতে থাকবে। আমরা বলছিলাম জনকণ্ঠ নিয়ে একটু কথা বলবো। আসছে সংবিধান বাতিলের ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কাল শহীদ মিনার থেকে এই ঘোষণাটি পাঠ করা হবে। এটি প্রাইভেট ইনিশিয়েটিভ, সরকারের কোনো সম্পৃক্ততা নেই বললেন প্রেস সচিব। সংবিধান বাতিলের ঘোষণায় বুলেট পয়েন্টে যে কথাগুলো এসছে জনকণ্ঠে, সেটি হলো ছাত্র জনতা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। সংবিধান বাতিল হলে রাষ্ট্রপতি অপসারণ সংকট কেটে যাবে। শহীদ পরিবার ও আহত যোদ্ধারা এ বিষয়ে একমত। সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে। শহীদদের রক্তের উপর সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। লোয়ার ফোল্ডে 179 আরোহী নিহত, দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, 2 জন জীবিত আছেন। 7 দিনের জাতীয় শোক ঘোষণা। আমরা দেখেছি এই 2 জন জীবিত যারা, তারা লেজের দিকে আশ্রয় নিয়েছিলেন বিমানটির। শাহবাগে সড়ক অবরোধের চিকিৎসকদের, তীব্র যানজট, ভোগান্তি, 31st নাইট উদযাপন নাকি পাখি মারার উৎসব। আতশবাজি ও বিকট শব্দে ক্ষতি হচ্ছে মানুষেরও, প্রয়োজন সচেতনতা। যারা আতশবাজি নিয়ে মেতে থাকেন তাদের বলি, সাংঘাতিক শব্দে একটি আতশবাজি ফোটালে যারা হার্টের রোগী, হার্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের রোগী, তিনি কিন্তু একটি হার্ট অ্যাটাকে যেতে পারেন। এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর আমাদের যে তরুণ বন্ধুরা কাজটি করেন, তাদের পিতামাতাকে বলি, আত্মীয় স্বজনকে বলি, দয়া করে এই উচ্চ শব্দে আতশবাজি পোড়ানো বন্ধ করার জন্যে সন্তানকে, আপনার তরুণ প্রজন্মকে একটু বলুন না। আমরা চলে যাব প্রিয় দর্শক, তার আগে হচ্ছে যে 31st নাইট উদযাপন উপনে নাকি পাখি মারার উৎসব। প্রিয় দর্শক, একেবারে যাবার সময় বলি, আচ্ছা পাখি যে মেরে ফেলছি আমরা, কাকে মারছি? 2 দিন পরে তার পাখির ডাক শুনবে না আমার সন্তান, আপনার সন্তান। আপনার তরুণ প্রজন্ম একদিন হয়তো ইতিহাসের বইয়ে পড়বে, একদিন বাংলাদেশে পাখি ছিল। এটি যেন না হয়। আসুন পাখি হত্যা নিষিদ্ধ করি, বন্ধ করি এই মহোৎসব। সবার জন্য অসংখ্য শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, শুভকামনা। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।